তাহলে ক্লজ অ্যান্ড ফ্রেজ এই সম্পর্কে তোমার কোনো ডাউট আজকে থাকবে না। আমি এই সম্পর্কে তোমার ডাউট যেগুলো ছিল আমি সব দূর করবো আজকের ক্লাসে। তুমি এটা শুধু দেখো কেমন, এবং বুঝতে না পারলে তুমি অবশ্যই আমাকে কমেন্টে গিয়ে কমেন্ট করবে। আর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ফ্রেজ, ফ্রেজ কোনটা, এটাই প্রশ্ন, তাই তো? ফ্রেজ কোনটা কেউ বলতে পারবেন ফ্রেজ কোনটা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ক্লজ, হোয়াট ইজ ফ্রেজ, হোয়াট ইজ ক্লজ, কেমন? আমি তোমাকে এইটাকে ক্লিয়ার করে দিই। আচ্ছা দেখো, ফ্রেজ, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। যখন কতগুলো দুই বা তার বেশি শব্দ নিয়ে যখন একটা অর্থ প্রকাশ করবে তখন তাকে ফ্রেজ বলে। ইন স্পাইট অফ মানে কি জানো? এটা সত্ত্বেও। আচ্ছা তোমরা একটা সোজা বানাতে, এটা 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 মানে কি গো? এটা মানে বলছে এটা কি লিখলাম? কাম ব্যাক। এটা মানে কি? ফিরে আসা। এই দেখো কাম, এই দেখো ব্যাক, এটা নিয়েই তো হলো ফিরে আসা, এটা ফ্রেজ। কেমন? আচ্ছা যদি কি তুমি বলো এটা কি লিখলাম? অন দ্য বোর্ড, বোর্ডের উপরে, তাই তো? তাহলে এই দেখো একটা দুটো তিনটে ওয়ার্ড নিয়ে বাংলা আসলো বোর্ডের উপরে, তাই তো? তাহলে এইগুলো হচ্ছে ফ্রেজ, এইগুলো হচ্ছে ফ্রেজ। কেমন? আর যদি তুমি ধরো এরকম লিখেছো, কি নাম বলো? দি বয় ইজ ক্রাইং, কিন্তু এইটার সাথে এটা কিছু তফাৎ তো আছে না? তফাৎ নেই, কিছু তফাৎ। দেখো ভাবো, দেখো এই একটা আছে আর এইটা, মানে এই যে লিখেছি না শব্দগুচ্ছ, এটা তো শব্দগুচ্ছ। এই তো একটা দুটো তিনটে চারটে শব্দ আছে, দুটি শব্দগুচ্ছ, কিছু তফাৎ আছে। তুমি ভালো লক্ষ্য করে দেখো, তফাৎ কিছু নেই? হ্যাঁ আছে তো। হ্যাঁ এটাই ভার্ব নেই, এটাই ভার্ব আছে, তাই তো? ভার্ব আছে, ঠিক বললাম? দেখো ভার্ব দুটো, এটা মেন ভার্ব আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এটাই ভার্ব আছে, দেখো এটাকে ভার্ব নেই। তাহলে যে শব্দগুচ্ছে ভার্ব থাকবে না সেটা হয়ে যাবে ফ্রেজ, আর যে শব্দগুচ্ছে ভার্ব থাকবে সেটা হবে ক্লজ। ক্লজের বাংলা কি গো? ছোট বাক্য বা বড় বাক্যের একটা ছোট অংশ, দ্যাট ইজ ক্লজ। আর ফ্রেজ এর বাংলা হচ্ছে শব্দগুচ্ছ। ক্লিয়ার? এই নিয়ে কোনো দ্বন্দ্ব নেই তো, কোনো ডাউট নেই তো? ক্লিয়ার তো? হ্যাঁ ইংরেজি পড়তে ভালো লাগছে? বলছি এই দুটো ক্লিয়ার তো? বলছি তুমি ফ্রেজ শিখলে ক্লজ শিখো, তাই তো? তাহলে ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ আর ক্লজ হচ্ছে হ্যাঁ শব্দগুচ্ছ উইথ ফাইনাইট ভার্ব থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকবে, দ্যাট ইজ ক্লজ। ক্লিয়ার? ক্লজের বাংলা হচ্ছে ছোট বাক্য বা বড় বাক্যের একটা ছোট অংশ, আর ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। ক্লিয়ার হয়েছে না হয়নি? ইয়েস। এরপরে ক্লজের যে সামনে যে ভাগগুলো আছে আমাদের সেগুলো শিখতে হবে। ডিভিশন অফ ক্লজ এর বাংলা হচ্ছে ভাগ, ক্লজের ভাগ। প্রাইমারি ক্লজকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে কি হলো? ক্লজকে প্রাথমিকভাবে দুখানা ভাগে ভাগ করা হচ্ছে। কি কি হলো? ফার্স্ট হচ্ছে আর নেক্সট হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এইটা একটা বড় বাক্য, বুঝলে? এই বড় বাক্যকে দুটো ভাগে তুমি ভাগ করবে। একটা হচ্ছে এই এতটুকু, আর একটা হচ্ছে এইটুকু। এতটুকু আর এইটুকু, তাই তো? দুটো ভাগে তুমি ভাগ করলে। তুমি দেখো, দি বয় হ্যাজ সিন দ্য ডগ হুইচ ওয়াজ স্লিপিং। আচ্ছা যদি প্রথম অংশ না পড়ো, এইটুকু অংশ তুমি যদি না পড়ো, তুমি এইটুকু অংশের কি বলছি, এইটুকু অংশের এই হুইচ ওয়াজ স্লিপিং মানে বুঝতে পারবে? এই হুইচটা ধরে আমি বাদ দিচ্ছি, এই হুইচটা কে? এই অংশটা না পড়ি আমি জানতে পারবো হুইচ ওয়াজ স্লিপিং, যেটা ঘুমাইতে, যেটা বলতে কোনটা বয় আছে না, তাই তো? তাহলে এই অংশটা এর উপর নির্ভর করছে, তাই তো? নির্ভর করে যে কি জানো? ডিপেন্ড। তাহলে এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এইটুকু। এইটা হচ্ছে ডিসি। যদি এইটা ডিসি হয় এটা কি হবে? হ্যাঁ বলো বলো, এটা পিসি হবে, তাই তো? এটা পিসি আর এটা ডিসি। কেমন? ক্লিয়ার হয়ে গেল? এইরকমই যেটা মানেটা ক্লিয়ার করার জন্য অন্য ক্লজের উপর ডিপেন্ড করে তাকে বলা হয় ডিসি, আর যেটা মানেটা ক্লিয়ার করার জন্য অন্য বাক্যের উপর নির্ভর করে না, যে স্বাধীন থাকে, তাকে বলা হয়, তাকে কি বলে? হ্যাঁ প্রিন্সিপাল ক্লজ। তোমার হচ্ছে পিসি গাট। ক্লিয়ার হয়েছে তো? এবার এইটা তো আমাদের ক্লাস 8 আছে, এর পরের ধাপটা আমরা যাচ্ছি। এই দেখো ডিপেন্ডেন্ট ক্লজ খাবার তিনটে ভাগে ভাগ হচ্ছে। কি কি হচ্ছে? আর দুইয়ে, তিনে নাউন ক্লজ, তাই তো? এবার এই তিনটে ক্লজে আমি এলাবোরেটলি ব্যাখ্যা দেবো তোমাদের যেটা আছে। তোমাদের এই ক্লজ ছাড়া কোশ্চেন সেট হওয়া প্রায় অসম্ভব।
ক্লজ তোমার আসবেই, আর এই ক্লজ না জানলে তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে সেন্টেন্স তোমার ট্রান্সফার করতে তুমি সেটাও করতে পারবে না। মানে শব্দগুচ্ছ, আর ক্লজ মানে হ্যাঁ বড় বাক্যের ছোট অংশ, এটা মানে বুঝলে, তাই তো আমি বলতে চাইছি যে তুমি কোনটাকে বোঝো। ক্লজ মানে শব্দগুচ্ছ উইথ ফাইনাইট ভার্ব, ঠিক আছে, শব্দগুচ্ছ উইথ ফাইনাইট ভার্ব, অর্ধেক ইংরাজি অর্ধেক বাংলা, ঠিক আছে, তা বুঝতে পেরেছো? ওকে, এইবার আমরা প্রিন্সিপাল ক্লজ মানে প্রধান অংশটা, আর ডিপেন্ডেন্ট ক্লজ মানে নির্ভরশীল অংশটা। এই নির্ভরশীল অংশটাকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে। তিন ভাগ কি কি? রিলেটিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ আর নাউন ক্লজ। আমরা এইটা এবার আমরা জানি, কেমন? যদি এইটুকু তোমার একটুখানি আমি দাগ কাটতে পারি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপরে আরও কিছু পাওয়ার জন্য আমার সঙ্গে থাকো। চলো আমরা যাই। তুমি দেখো ভালো করে, রিলেটিভ ক্লজ এই নামেতেই তোমার অ্যান্সার লুকিয়ে আছে, মহামারী কিছু নেই। দেখো তুমি একটু ভালো করে ভাবো, দি থট অফ এ টপার, এটা কেমন হতে পারে? টপার যারা হয়, যারা খুব ভালো রেজাল্ট করে, যারা ধরো নিট বা জিতে ভালো রেজাল্ট করে, বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, তুমি দেখো ভালো করে ভাবো, রেজাল্ট তো অনেকেই ভালো করে, টপার তো অনেকেই হয়। তুমি একটা নাম্বার টপারের নাম বলে দাও, আর টপারের নাম বলো না, এই চন্দ্রচূড়ের নাম বলে দাও তুমি। ইস, তাই তো? আচ্ছা, এই যে ছেলেগুলো প্রতি বছর টপার হচ্ছে, তাই তো, তুমি এর পরে এদেরকে তুমি খুঁজে পাচ্ছ আর কি? আর খুঁজে পাচ্ছ না। দেখো তারপর অন্য কেউ চলে আসছে, তারপরের পরীক্ষাগুলোতে তারা কিন্তু টপার থাকছে না, তারা কিন্তু অন্য কেউ চলে আসছে। তুমি দেখো ভালো করে দেখো, তাহলে তুমি এটুকু ভালো করে বোঝো যে দেখো মানুষের বুদ্ধি দরকার, কিন্তু বুদ্ধির থেকেও বড় দরকার ভালো করে প্র্যাকটিস, নিয়মিত প্র্যাকটিস। নিয়মিত প্র্যাকটিস ছাড়া তোমার উন্নতি অসম্ভব। পরিশ্রম হচ্ছে প্রাইম কি অফ সাকসেস, দেন তোমার নলেজ, কেমন? তাহলে পরিশ্রম তোমার চাই। ভালো করে তুমি দেখো, রিলেটিভ ক্লজ, রিলেটিভ মানে কি? আত্মীয়, তাই তো? একজনকার সঙ্গে একজনকার আত্মীয় হয় কেন? নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। ঠিক তেমনই একটা বড় বাক্যকে তুমি রিলেটিভ ক্লজ বলবে, তাই তো? সেই ক্লজ তোমার সম্পর্কটা থাকবে, সেই দুটো অংশের মধ্যে সম্পর্ক থাকবে, না তুমি রিলেটিভ ক্লজ বলতে পারবে না। আমি লিখছি দু একটা, তুমি একটা দেখো। দেখো, রতন ওয়াজ ডুইং এ গার্ডেন দ্যাট ওয়াজ নাইস, তাই তো? তার দু নম্বর তুমি কি লিখলে? মিনা হু ওয়াজ এ ক্রুয়েল ওম্যান, মিনা যিনি ছিলেন একজন নিষ্ঠুর মহিলা, ইনসাল্টেড মি, আমাকে অপমান করেছিলেন। তারপর বাক্য দেখো, দি ডগ হুইচ স দ্য থিপ ওয়াজ শাউটিং, কুকুরটা যেটা দেখেছিল একটা চোরকে চিৎকার করে দিয়েছিল, ঘেউ করে দিয়েছিল। তারপর দি বয় ওয়েন্ট টু দ্য ভিলেজ, বারোটা গেল গ্রামটাতে, হোয়ার দ্য পেরেন্টস লিভড, যেখানে পিতামাতা বাস করতেন। এই তুমি কটা বাক্য লিখে, তাই তো? ঠিক বলছি না ভুল বললাম? দেখো, রতন ওয়াজ ডুইং এ গার্ডেন, এই যে হোয়ার, এই যে দ্যাট লিখেছে, দ্যাট ওয়াজ নাইস। রতন ওয়াজ ডুইং এ গার্ডেন দ্যাট ওয়াজ নাইস, এই দ্যাটটা হচ্ছে লিঙ্কার, দুটো ছোট ক্লজকে যোগ করে একটা বড় ক্লজে পরিণত করেছে, কেমন? লিঙ্কার হচ্ছে কে? লিঙ্কার সংযোজক, যোগ, দুটো ক্লজে যোগ হয়েছে এই দ্যাট ওয়ার্ডটা দিয়ে, কেমন? তারপর দেখো, মিনা হু ওয়াজ এ ক্রুয়েল ওম্যান ইনসাল্টেড মি, এই হু বলতে কে? মিনা। তাহলে মিনা ইনসাল্টেড মি, এই একটা হলো। আর হচ্ছে শি ওয়াজ এ ক্রুয়েল ওম্যান, সেটার পরিবর্তে আমি কি লিখে দিয়েছি? হু লিখেছি, তাই তো? দি ডগ হুইচ স দ্য থিপ, এই যে হুইচ ভালো করে দেখো, দি ডগ হুইচ স দ্য থিপ ওয়াজ শাউটিং। আবার দেখো, দি বয় ওয়েন্ট টু দ্য ভিলেজ হোয়ার দ্য পেরেন্টস লিভড, বালকটা গেল গ্রামটাতে যেখানে পিতাদা বাস করতেন। এই যে হোয়ার ওয়ার্ডটা কাকে বোঝাচ্ছে? এই হোয়ার ওয়ার্ডটা বলো, যদি বলো, গ্রামটাকে বোঝাচ্ছে, তাই তো? এই হোয়ার ওয়ার্ডটা বোঝাচ্ছে গ্রামটাকে। তাহলে এই গ্রামটার নাউন, এই গ্রাম সম্পর্কে বেশি কিছু তথ্য দেবে, কেমন? এইগুলো হচ্ছে প্রোনাউন। এই যে গ্রামটার পরিবর্তিত হোয়ার লিখেছে, এই হোয়ারটা লিখলাম কেন? গ্রামটার নাউনে পড়ে যেটা পড়ে সেটা হচ্ছে প্রোনাউন। দেখো, এই যে তুমি লিখলে দি বয় ওয়েন্ট টু দ্য ভিলেজ, লিখেছো তো? হ্যাঁ,
যদি এই বাক্যটা তুমি ভাঙো, দি পেরেন্টস লিভ দেয়ার বা লিভড ইন দ্য ভিলেজ, তাই তো? দি ভিলেজের পরিবর্তে আমরা কি লিখলাম? হোয়ার লিখলাম, তাই তো? কিন্তু এই প্রোনাউনটা কার সঙ্গে সম্পর্ক আছে? গ্রামটার সাথে, তাই তো? হ্যাঁ, তাহলে রিলেটিভ সম্পর্ক আছে তো, রিলেশনের সম্পর্ক। এবার এইটা ফ্রম কি? রিলেটিভ, তাহলে রিলেটিভ প্রোনাউন এটা। তাহলে যে ক্লজে লিঙ্গ সংযোজকগুলো হয় রিলেটিভ প্রোনাউন, সেগুলো হচ্ছে রিলেটিভ ক্লজ। কেমন? এর সঙ্গে একটা নাম জড়িত থাকে, অ্যান্টিসিডেন্ট। এই ওয়ার্ডটা শুনেছো কি? অ্যান্টিসিডেন্ট ওয়ার্ড শুনেছো? শোনোনি, তাই তো? দেখো, অ্যান্টিসিডেন্ট হচ্ছে এই লিঙ্কারগুলো না অতিরিক্ত তথ্য দেবে। নাউন বা প্রোনাউনের সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেবে, যে লিঙ্কারগুলো, সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। মানে রিলেটিভ ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকে। রিলেটিভ ক্লজে কি থাকে? অ্যান্টিসিডেন্ট, ANTE লিখে নাও, ANTECEDENT, অ্যান্টিসিডেন্ট। এইটা মানে হচ্ছে, লেখো, নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, দ্যাট ইজ অ্যান্টিসিডেন্ট। মানে এই লিঙ্কারগুলি হচ্ছে অ্যান্টিসিডেন্ট, বুঝলে? লিঙ্কারগুলো, সংযোজকগুলো। রিলেটিভ প্রোনাউন অথবা অ্যান্টিসিডেন্ট কি হতে পারে? লেখো হু, হুইচ, লেখো লেখো, হু, হুইচ, হোয়ার, দ্যাট, হুম, হুস, হু, হুইচ, হোয়ার, দ্যাট, হোম, হুজ, এইগুলো। কেমন? এই ডট দিয়ে মানে এখনো একটা হতে পারে, বুঝতে পেরেছো? এইগুলো হচ্ছে অ্যান্টিসিডেন্ট। যদি যে ক্লজে তোমার এইগুলো থাকবে, অ্যান্টিসিডেন্ট এইগুলো থাকবে, রিলেটিভ প্রোনাউন এগুলো থাকবে, তোমার সেটা হয়ে যাবে রিলেটিভ ক্লজ। ক্লিয়ার? আচ্ছা, তুমি আর জেনে রেখে দাও। দেখো, এই যে হু, হু কোথায় বসে? ভালো করে জানো, হু কোথায় বসে? মানুষ হলে হু হয়, বা উন্নত পশু, যারা মানুষের মধ্যে ট্রেনিং প্রাপ্ত, শিক্ষিত, তাদের ক্ষেত্রে হু হয়। হুইচ মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী বা বস্তু হলে হুইচ হয়, আর দ্যাটও হয়। কেমন? তারপর হোয়ার, স্থান বোঝালে হোয়ার হয়। তারপর হচ্ছে হুম, যাহাকে, হুস মানে যাহার। ক্লিয়ার? আমি একটু আগে তোকে বলে গেলাম হু কোথায় বসে, বললাম মানুষ হলে হু হয়, তাই তো? তুমি দেখো, আই হ্যাভ সিন দ্য ম্যান, আমি দেখলাম লোকটাকে। হি ওয়াজ এ বেগার, তিনি ছিলেন একটা ভিক্ষুক, তাই তো? যদি প্রথম বাক্যটা চাপা দিই, হি ওয়াজ এ বেগার, হিটা কে? হিটা কে? প্রথম বাক্যের দি ম্যানটা, তাই তো? দেখো, আমাদের কিন্তু এইটা ক্লজ নয়, আমরা যেটা জয়েনিং করব, যোগ করে যেটা করবো, সেইটা হচ্ছে ক্লজ। বলছি, এই দেখো, এই হিটা হচ্ছে নির্ভরশীল এর উপরে, তাই তো? হ্যাঁ, তাহলে এই হিটা মানুষ বেরো, তারা পরে তোমার কি বসায়? হু বসায়। তাহলে হিয়ের পরিবর্তে হু লিখবো, কিন্তু কার পরে লিখবো? এই হিটা যাকে বোঝাবে ঠিক তারপরে আমরা হুটা লিখবো। ক্লিয়ার? দেখো, তাহলে কেমন হবে? আই হ্যাভ সিন দি ম্যান হু ওয়াজ এ বেগার। আই হ্যাভ সিন দ্য ম্যান হু ওয়াজ এ বেগার। হয়ে গেল জয়নিং। এইটা হচ্ছে ক্লজ, এবং এই ক্লজটা হচ্ছে রিলেটিভ ক্লজ। তুমি কি করে বুঝবে? দেখো, এই যে লিঙ্ক আর কি আছে? হু আছে। এই হুটা অ্যান্টিসিডেন্ট, মানে নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য দিচ্ছে। কেমন? বা এটা হচ্ছে আর একটা নাম হতে পারে, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, প্রন মানে নামের পর যে বসে, সেটা হচ্ছে প্রোনাউন। কেমন? এটা হিয়ের পরিবর্তে বসেছে। কেমন? প্রোনাউনের পরিবর্তে প্রোনাউন বসেছে। দি বয় টুক দ্য ওল্ড বুক। দেখো, দি বয় বারকটা নিয়েছিল পুরোনো বইটা। ইট হ্যাড রেড কভার, এটা ছিল লাল ঢাকা বা মোড়ক। তাহলে ওই ইট বলতে কোনটা? দি ওল্ড বুক, তাই তো? ইট বলতে দি ওল্ড বুক, এটা তো মানুষ নয়, হু লেখা যাবে না। তুমি দ্যাট বা হুইচ যে কোনো একটা নিয়ে এসো এই ইটের পরিবর্তে, তাহলেই হবে। তাহলে কেমন লিখবে? দি বয় টুক দ্য ওল্ড বুক হুইচ হ্যাড এ রেড কভার, লিখে দাও। দি ফার্মার ওয়েন্ট টু দ্য মার্কেট, ফুল স্টপ, হি সোল্ড দ্য ক্রপস দেয়ার, ফুল স্টপ। কেমন? এই বাক্যটা তোমাকে, এই দুটো বাক্যে তোমাকে রিলেটিভ ক্লজে জয়েনিং করতে হবে। তুমি কেমনভাবে করবে? দেখো, এখানে ভালো করে বাক্যটা ভেবে দেখো, দু রকমভাবে জয়েনিং করা যাবে। দি ফার্মার ওয়েন্ট টু দ্য মার্কেট,
হি সোল্ড, হি বলতে কে? দি ফার্মার। তাহলে হি এর পরিবর্তে তুমি হু লিখে করতে পারো একটা, তাই তো? তারপর দেখো হি সোল্ড, তিনি বিক্রি করলেন দি ক্রপ, শস্যগুলো। দেয়ার, সেখানে, সেখানে বলতে কোথায়? দি মার্কেট, বাজারেতে, তাই তো? বাজারে তো। তাহলে এইটা জায়গায় বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে, স্থান বোঝালে কি হয়? হোয়ার। ওকে, তাহলে এই দেয়ারটার পরিবর্তে তুমি হোয়ার লিখবে। কার পরে লিখবে? মার্কেটের পর। ঠিক আছে, চালিয়ে দাও পেন তোমার। তা দু রকম ভাবে এটা রিলেটিভ ক্লজ করা যাবে, তাই তো? করে ফেলো। ইলিপ্টিক্যাল রিলেটিভ ক্লজ, কি বললাম? এই ইলিপ্টিক্যাল রিলেটিভ ক্লজ একটা ব্যতিক্রমী রিলেটিভ ক্লজ। ব্যতিক্রমী কেন? দেখো, দি পেন ইউ বট ইয়েস্টারডে ইজ নাইস। পেনটা যেটা তুমি কিনেছিলে গতকাল হয় সুন্দর। আচ্ছা, যেটা ইংরেজি কোথায় আছে এখানে? দ্যাট। তাহলে এইখানে একটা দ্যাট আছে, তাই তো? এখানে একটা দ্যাট আছে, সেই দ্যাটটা উচ্চ আছে, তোমাকে ধরে নিতে হবে। ক্লিয়ার? তারপর তুমি দেখো, আই ফেল সরি ফর দ্য ম্যান ইউ হেল্প। আমি অনুভব করে দুঃখ লোকটার জন্য তুমি সাহায্য করেছিলে। এই দেখো, এইখানে একটা হুম আছে, এখানে একটা হুম আছে, কিন্তু সেগুলো উচ্চ আছে, দেওয়া নেই। তাহলে এইরকম রিলেটিভ ক্লজকে বলা হবে তোমার কি ক্লজ? ইয়েস। এইবার হেডিং করো অ্যাডভার্ব ক্লজ। দেখো, এই যে লিখলাম দি বয় স্পিক্স কুইকলি, বালকটা কথা বলে দ্রুত। আর লিখিস দেখো, দি চিলড্রেন উইল রান স্লোলি। আচ্ছা, এই যে স্লোলি, কুইকলি, এগুলো কি? এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাডভার্ব। হোয়েন ইট ওয়াজ উইন্টার উই ওয়েন্ট টু দার্জিলিং। এটা একটা ক্লজ লিখলাম, তাই তো? এটা একটা ক্লজ। তোমাকে আমি শেখালাম আগে অ্যাডভার্ব কাকে বলে, তাই তো? এবার ওই অ্যাডভার্ব যখন ক্লজে আসবে, এটা তো ওয়ার্ড। এই যে অ্যাডভার্ব, এটা তো ওয়ার্ড। আচ্ছা, অ্যাডভার্ব কাকে বলে? যে শব্দ বা শব্দগুলো ভার্বকে মডিফাই করে, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। তুমি দেখো, এই যে একটা করে ওয়ার্ড তো, এটা তো ক্লজ তো নয়। এইগুলো কিন্তু শুধু একটা করে ওয়ার্ড, কিন্তু ক্লজ নয়। তুমি একটু দেখো, যখন ছিল শীতকাল আমরা গিয়েছিলাম দার্জিলিং। এই যে ওয়েন্ট, আমরা গিয়েছিলাম ওয়েন্ট, এটা ভার্ব তো। কখন গিয়েছিলাম গো? যখন ছিল শীতকাল, এই পুরোটা অ্যান্সার আসবে। কখন গিয়েছিলাম মানে ভার্ব ইঙ্গিত করছে তো। এই যে পুরোটা, এটা কাকে ইঙ্গিত করছে? এই ওয়েনটাকে, ভার্বটাকে। তো এটা হচ্ছে কি ক্লজ? কেমন? এটা হচ্ছে অ্যাডভার্বের ক্লজ। ক্লজ তুমি বলতে কেন? এটা তো এইগুলো হচ্ছে অ্যাডভার্ব, আর এইটা হচ্ছে একটা ক্লজের মধ্যে আছে বলে বলা হচ্ছে কি অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার হয়েছে? ঠিক এরকমই লেখো। আর লেখো দি বয়, লেখা লেখো দি বয়, দি বয়, দি বয় টুক দ্য ব্যাগ। এই যে বাক্য লিখলে না, দি বয় টুক দ্য ব্যাগ হোয়েন হি ওয়াজ গোয়িং টু স্কুল, লিখলে তো? হ্যাঁ, দেখো, দি বয় টুক দ্য ব্যাগ। টুক ওর নিচে দাগ দাও, দেখি টুক ওর নিচে দাগ দাও, আন্ডারলাইন করো। দেবেন ওকে প্রশ্ন করো, বালকটা কখন ব্যাগটা নিয়েছিল? বলো, যখন সে স্কুলে যাচ্ছে, তাই তো? এই পুরোটা অ্যান্সার হলো তো। তাই এটা কি? ভার্ব ইঙ্গিত করছে, তাই তো? এই শব্দগুলো সব কটা ভার্ব ইঙ্গিত করছে, তাহলে এটা একটা ক্লজ তো। এবার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজও বলে। ক্লিয়ার হয়ে গেল? দি বয় ওয়াজ স্লিপিং বিকজ হি ওয়াজ ইল। ক্লিয়ার হয়েছে? তাহলে এ দেখো, বালকটা ঘুমাচ্ছিল কেন? কারণ সে অসুস্থ ছিল, তাই তো? তাহলে তুমি দেখো, এই অসুস্থ ছিল, এই শব্দটা কোনটাকে বোঝাচ্ছে? বালকটার ঘুমটাকে, ঘুমাইতেছিল, তাই তো? এটা বলতে পারছি তো? নেক্সট, দি চিলড্রেন লেফট দ্য প্লেস দে উড বি পানিশড। খুঁজে পেয়েছো? হ্যাঁ, খুঁজে পেয়েছো? তুমি দেখো, তুমি এটাকে যদি ইফ ট্রেনিং করো বা আনলেস ট্রেনিং করো, ইফ অথবা আনলেস, দেখো খুব ভালো হবে। তাহলে আনলেস দ্য চিলড্রেন লেফট দ্য প্লেস, কমা দে উড বি পানিশড। আনলেস দা করো, আনলেস মানে যদি না, আনলেসের বাংলা হচ্ছে যদি না। আনলেস দি চিলড্রেন লেফট দি প্লেস, কমা দে উড বি পানিশড। ক্লিয়ার হয়েছে? তাহলে এগুলো হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, তাই তো? তারপর একটা শেষতমটা লেখো, নাউন ক্লজ। নাউন ক্লজ, আর নাউন মানে কি?
নাম, তুমি একটা নাম দুটো নাম তাই জানো, তাই তো? কিন্তু যখন নামের একটা বাক্য আসবে, যখন সাবজেক্টে একটা ক্লজ হবে, তুমি সেটাকে নাউন ক্লজ বলো। কেমন? আর জিনিস লক্ষ্য দেখো, দি স্টোরি এক্সপ্লেন দ্যাট, গল্পটা ব্যাখ্যা করে যে দি মাঙ্কি ওয়াজ ভেরি ক্লেভার, বারো ছিল খুব চালাক, তাই তো? আচ্ছা, এই দ্যাটটাকে প্রশ্ন করো কি দিয়ে, গল্পটা কি ব্যাখ্যা করে বলো? এই পুরোটা বারোটা ছিল খুব চালাক, তাই এটা সাবজেক্টের কাজ করছে, তাই তুমি এটা কি ক্লজ বলবে? নাউন ক্লজ। ঠিক ওই রকম তুমি দেখো, ওই রিগার্ড আমরা বিবেচনা করি দ্যাট যে হি ওয়াজ এ ডক্টর, তিনি ছিলেন একজন ডাক্তার। আমরা বিবেচনা করি, একে প্রশ্ন করো কি দিয়ে? আমরা কি বিবেচনা করি? তিনি ছিলেন একজন ডাক্তার, তাই তো? তাই এটা ক্লজ একটা, এবার এটা সাবজেক্ট, তো তুমি এটা কি বলবে? নাউন ক্লজ। আর কি আছে দেখো, দ্য টিচার অ্যাডভাইসড আস, শিক্ষক মহাশয় আমাদের উপদেশ দিলেন। কি উপদেশ দিলেন? উই শুড নট টেল এ লাই, আমাদের উচিত নয় মিথ্যা কথা বলা। আচ্ছা, শিক্ষক মহাশয় আমাদের কি উপদেশ দিয়েছিলেন বলো? তাহলে এই দ্যাটটা এই পুরো সাবজেক্টটাকে মডিফাই করছে, পুরো সাবজেক্টটাকে বোঝাচ্ছে, এই জন্য এটাকে বলা, এটা সাবজেক্ট, তাই তো? তাই এটাকে কি বলা হবে? নাউন ক্লজ। ক্লিয়ার? দি বয় ওয়াজ এ ক্রিমিনাল, বাড়ছে একটা অপরাধী, ইট ওয়াজ প্রুভ, এটা প্রমাণ করা হলো। আচ্ছা, এটা যদি জয়েনিং করতে হয় তুমি কি বলবে? ইট ওয়াজ প্রুভ দ্যাট, লেখো ইট ওয়াজ প্রুভ দ্যাট দি বয় ওয়াজ এ ক্রিমিনাল। তারপরে লেখো দি ট্রেন উইল অ্যারাইভ ইন এ সার্টেন টাইম, ট্রেনটা পৌঁছাবে একটা নির্দিষ্ট সময়েতে। ডু ইউ নো দ্য টাইম, তুমি কি সময়টা জানো? তাহলে অ্যান্সারটা কেমন আসবে? এটা ডু ইউ নো, তুমি কি জানো? ট্রেনটা আসার সময়টা, এটা পুরো সাবজেক্ট। কেমন? তাহলে হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ, ডু ইউ নো হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ। কেমন? আর একটা, এটা শেষ, লেখো দি বয় ডিড নট পাস দ্য এক্সাম, আই ডিড নট নো দ্য রিজন, আমি কারণটা জানি না। বারোটা পাস করতে না পরীক্ষাটা, আমি কারণটা জানি না। তাহলে আমি কারণটা জানি না, তাই তো? তারপর হচ্ছে বারোটা পাস করতে পারে না পরীক্ষাটা। আচ্ছা, কারণটা মানে কি? কেন? তাহলে আমি জানি না কেন বারোটা পাস করতে পারে না পরীক্ষাটা, লেখো আই ডিড নট নো, আমি জানি না। হোয়াই মানে তো কারণটা। যদি তুমি দি রিজন আর আবার হোয়াই লেখো, হবে না, কারণটা কেন একই জিনিস, একই জিনিস পরপর লেখা যাবে না। তাহলে আমি জানি না কেন বারোটা পাস করতে পারো না পরীক্ষাটা, হয়ে গেল। ক্লিয়ার? যদি এইরকম ক্লাস আর পেতে চাও আমার সাথে যুক্ত থাকো। বাই বাই, সকলে ভালো থেকো।